তো আজকে এতক্ষণ আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে নিশ্চয়ই চিন্তা করছেন যে হঠাৎ করে সুশীলা কার্কি এবং আপনার পোপের কথা কেন বলছি। তো এই দুটো জিনিস কথা বলার আগে এই দুটি ছোট ভিডিও আপনারা দেখে নিন, তারপরে আমি বলছি। किनभने नेपालीहरूले जीवनभरि दुःखै पाएका छन्, अति दुःख पाएका छन्। नेपालीहरूको विकास भएको छैन। परिवर्तनका लागि नभेटेरै होला सबै विदेशिएका छन्, सबै उभेका छन्। त यो परिस्थितिमा फेरि पनि यहाँ यस्तै किसिमको चाहिँ माराकाट भयो भनेदेखि त फेरि त के होला। त्यसकारण चाहिँ त्यो बङ्गलादेश चाहिँ नबनोस् भन्ने मलाई लागेको। अब अहिलेको अवस्था हो भने सबै नेपालीहरूले Here I would especially call to mind the many victims of violence, including religiously motivated violence in Bangladesh, in the Sahel region, and in Nigeria, as well as those of the serious terrorist attack last June on the parish of St. Elias in Damascus. Nor do I forget the victims of jihadist violence in Cabo Delgado, Mozambique. ভিডিওগুলো দেখলেন। ভিডিওতে নেপালের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান যিনি আছেন সুশীলা কার্কি, তিনি অবশ্য নেপালের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এক সময়। তিনি বলছেন যে বাংলাদেশের মতন হতে দিবেন না নেপালকে, মানে নেপালের অবস্থা বর্তমানে যা, তাতে তিনি চান না যে এই দেশও বাংলাদেশের পরিস্থিতি আসুক। কারণ নেপালও জানেন আপনি যে স্টুডেন্টরা একটা বিপ্লব করেছিল, জ্বালাও পোড়াও করেছিল, এবং সুশীলা কার্কি যেই মুহূর্তে ওই দেশের ক্ষমতা নেন, সাথে সাথে স্টুডেন্ট যারা ছিল, ছাত্র যারা ছিল, যুব সমাজ যারা ছিল, সকলে ঘরে ফিরে যায় এবং সেখানকার প্রধানমন্ত্রী রাজা এরা যদিও দেশ ছেড়ে চলে গিয়েছিল, এরা আবার ফেরত আসে এবং রাজনীতি করছে। ওখানে আমাদের দেশের মতন এরকম হত্যা, সংঘর্ষ, জ্বালাও পোড়াও কিছুই নেই। কারণ ওদের দাবি ছিল, দাবিতে সরকার প্রধান চলে গিয়েছিল, এরপরে সেনাবাহিনী এবং ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নেয়, নিয়েই বলে যে 6 মাসের ভিতরে ইলেকশন দিয়ে দিবে, যে জিতবে সে আসবে। ওকে, ওয়েল অ্যান্ড গুড, কোনো সমস্যা নেই। কিন্তু সেই থেকে বাংলাদেশের অবস্থা কি? বাংলাদেশে আমাদের নোবেল বিজয়ী এসেছেন, এরপরে হত্যা, খুন, ধর্ষণ তো কমেই নেই, বরঞ্চ আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে দেদারসে হত্যা করছেন, এবং এইটাই নাকি ওনাদের তৃতীয় স্বাধীনতা। একই ধরনের ঘটনা যখন নেপালেও ঘটেছে, নেপাল শান্ত হয়ে গেছে, বাংলাদেশ এখনো শান্ত করতে পারেনি, কারণ এটা জিয়ে রাখা হয়েছে। সেই সময় গতকাল বা পরশু হতে পারে, সুশীলা কার্কি টিভি সেটের সামনে বসেই বলেছেন যে আমরা নেপালকে বাংলাদেশের মতো হতে দিতে পারি না, মানে মৌলবাদীদের আখড়া, হত্যা, ঘুম, নৃশংসতা হতে দিতে পারি না, কারণ আমাদের নেপালের জনগণ অনেক কষ্ট করেছে, অনেক কিছুই করেছে, তবে আমরা চাই না এই দেশ আরেকটা বাংলাদেশ হয়ে যাক। এরপরে আপনারা দেখেছেন যে পোপের কথা। পোপ আপনারা সকলেই চিনেন, পোপ উনি ইটালিতে এবং ভ্যাটিকান সিটিতে থাকেন, এবং পোপ হচ্ছে সারা বিশ্বের যত খ্রিস্টান আছেন, মানে আপনার প্রটেস্ট্যান্ট হোক, খ্রিস্টান হোক, আর যাই হোক, ওরা সকলে পোপের কথা এক বাক্যে শুনে। এবং পোপ যেদিন বিবৃতি দিতে আসে বা কোনো ভিডিওতে এসে কিছু বলে, সেদিন সারা বিশ্বের যত খ্রিস্টান ধর্মের লোক আছে ওরা খুব মনোযোগ দিয়ে শুনে। সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সকলেই খুব মনোযোগ দিয়ে শুনে। এবং তিনি গতকাল দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, বাংলাদেশে যেভাবে মাইনরিটি হত্যা করা হচ্ছে, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান হত্যা করা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। আর এই কথা যখন পোপের মুখ থেকে শোনা যায়, তখন কিন্তু সারা পৃথিবীর মানুষ, বাংলাদেশ তো বহু দূরের, পৃথিবীর যত চিন্তাশীল, মুক্তমনা মানুষ, আইডিওলজি বিশ্বাস করে মানুষ, সকলেই খুব মনোযোগ দিয়ে শোনে। এবং পোপের কথা ফেলে দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীতে এখন পর্যন্ত কেউ দেখায়নি। এবং আপনারা জানেন যে আমাদের যেমন আপনারা ধরেন সৌদি আরবের হজ যিনি করান, যিনি খতিব যিনি আছেন, ওনার কথা উনি যখন ভাষণ দেন বা কিছু বলেন, ওইটা 90% লোক শুনে না, হয়তো 10% লোক শুনে, মুসলমানরা একটু শুনে আছে কি বলে দেখি, কারণ বুঝে না। আবার আপনার ইরানের ধর্মীয় নেতা, ওটা ইরানের কিছু লোক শুনে, হয়তো 70% লোক শুনে, 30% লোক শুনে, কিন্তু পোপের কথা শুনে না, এইটা কিন্তু নাই। আমেরিকান রাষ্ট্রপতি কিছু বললে যেমন শুনে, সারা পৃথিবীর রাষ্ট্রপতিরা যে কি বলে ফেলতেছে, বেটা কারে মারবে, কারে ধরবে, ঠিক পোপের কথা শুনে। কারণ হচ্ছে যে ওনারা সচরাচর কথা বলেন না, খুব বেশি প্রবলেম না হইলে উনি কথা বলেন না, এবং ওনার কথাটাকে সবাই ওইভাবেই নেয়। এখন এতদিন যখন আমরা চিল্লাচ্ছিলাম যে মাইনরিটি হত্যা হচ্ছে, হিন্দু নিধন হচ্ছে, আওয়ামী লীগ নিধন হচ্ছে, অমুক নিধন হচ্ছে, তমুক নিধন হচ্ছে, এইটা যতটুকুই বা মানুষ শুনেছে, পৃথিবীর মানুষ গতকালকে পোপের এই ভাষণের পর সারা বিশ্বের
মানুষই মনোযোগ দিয়ে শুনেছে এবং তারা এখন চিন্তা করছে আসলে বাংলাদেশের অবস্থান কি। আর এতেই কিন্তু এটা বিশাল ক্ষতি হয়ে গেল বাংলাদেশের। একদিকে সুশীলা কার্কি, যিনি নেপালের ইন্ট্রিম প্রধান, একটা ছোট্ট দেশ, আমাদের 4 ভাগের 1 ভাগ, যাদের অর্থনীতি, ইকোনমি সবকিছু আমাদের চেয়ে অনেক অনেক নিচে, 1000 গুণ নিচে, সেই দেশের প্রধানমন্ত্রী বলে দেন যে আমরা নেপালকে বাংলাদেশ হতে দিতে পারি না। আরেকদিকে পোপ, যাকে সারা বিশ্বের সকলের সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখেন, তিনি বলছেন বাংলাদেশে হত্যা, খুন, গুম চলছে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। এই কথাটা যখন পোপের মুখ থেকে আসে তখন সারা বিশ্ব দ্বিতীয়বার চিন্তা করতে বাধ্য হয়। আসলে দ্বিতীয়বার চিন্তা করতে না, তখন তারা সিদ্ধান্তে উপনীত হয় যে বাংলাদেশ আসলে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং সেদিকেই বাংলাদেশ যে যাচ্ছে বা চলে গেছে, সেটা এতদিন যে সমস্ত সাধারণ জনগণও জানতো না, ইউরোপ, আমেরিকা বা অন্য দেশের, তারাও এখন জেনে গেছে যে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। সুতরাং আমাদের পরিস্থিতি যে আসলে কোথায় যাচ্ছে সেটা এখন দেখার বিষয় আর নেই, সেটা এখন অনুভবের বিষয় নেই, সেটা এখন আমরা সকলে চাক্ষুষ দেখছি এবং এরপরে পরিস্থিতিটা আরো খারাপ হবে, সেটাও আমরা হয়তো দেখতে থাকবো যদি বাংলাদেশের জনগণ এখনো জেগে না ওঠেন। লাখো মানুষ যদি যমুনা ঘেরাও করে এদেরকে না নামান, তাহলে এই পরিস্থিতি আরো খারাপ হবে। আন্তর্জাতিক বিশ্বে আমাদের মান সম্মান জিরো এখন। এরপর হয়তো নিষেধাজ্ঞাই দিবে আমাদেরকে সকলকে, যে বাঙালি বললেই রাস্তাঘাটে ঘৃণার চোখে দেখবে, থুতু দিবে আমাদের মুখে। খলিলুর রহমানের ইউএস সফর নিয়ে, ইউএস সফরে খলিলুর রহমানকে মোটামুটি পুরো ডোজ দিয়ে পাঠানো হয়েছে এবং একবারও কিন্তু বলা হয়নি যে আপনি গিয়ে ডক্টর ইউনূসকে এই সমস্ত কথাগুলো বলবেন। যেন ডিফ্যাক্টো মানে প্রধান উপদেষ্টা যেন খলিলুর রহমান, তাকে এমনভাবে ইউএস তাকে ট্রিট করছে। এখন প্রথমেই বলে দিই যে আমাদের ডক্টর ইউনূস অনেকগুলো লবিস্ট নিয়োগ করেছিলেন যে ইউএস এর কারোর সঙ্গে উনি বসবেন, কিন্তু কোনো লবিস্ট ফার্মই এই ব্যাপারে কাউকে সম্মত করতে পারেনি। কিন্তু খলিলুর রহমানকে তারা অ্যালাউ করেছে এবং তাদের যা বক্তব্য, খলিলুর রহমানকে 7টি পয়েন্ট ধরে একদম পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে। তার আগের দিন জানেন আপনারা 36 পাতার একটা নোট দেওয়া হয়েছিল তাকে, যে আপনি এই নোটটা ভালো করে পড়ে নেবেন, পড়ে নিয়ে আপনার যা বক্তব্য সেই বক্তব্য আপনি বলবেন। সেই নোটটা দিয়েছিলেন জেমস গ্রিন, যিনি ইউএস সেনেট রিপ্রেজেন্টেটিভ। খলিলুর বলেছিলেন ইনি বেশ কড়া ধাঁচের মানুষ। এই নোটটা দেওয়ার পর কালকে যে আপনার মিটিংটা হয়েছে, সেই মিটিংটা হয়েছে, খলিলুর রহমান তো ছিলেন, আজ ছিলেন পল কাপুর, সার্জিও গোর, এলসন হুকার এইচ, পলিটিক্যাল সেক্রেটারি। না, এর সম্পর্কেই বলেছিলেন যে ইনি বেশ কড়া ধাঁচের মানুষ। এখন কি কি বলা হয়েছে পয়েন্টগুলো একটা একটা করে আমি বলে যাচ্ছি। সেটা হচ্ছে 1 নম্বর, ঢাকার যে আচরণ এবং ঢাকার যে ব্যবস্থাপনা, সরকার পরিচালনা, তাতে ইউএস প্রচন্ড ক্ষোভ প্রকাশ করছে এবং ইউএস এর জন্য ডক্টর ইউনূস এবং তার সরকারকে কখনো মার্জনা করবে না এবং তাকে উপযুক্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা সেটা কিন্তু পরিষ্কার করা হয়নি। নাম্বার 2, বারবার সংকেত দেওয়া সত্ত্বেও, আশ্বাস দিলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। কি ব্যবস্থা? দেশের শাসন ব্যবস্থাকে সুস্থির করা এবং কন্ট্রোলে আনা যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু ডক্টর ইউনূস নেননি। এবার কেন নেননি সেগুলো কিন্তু পরের নোটে বলা হয়েছে। তারা বলেছেন যে
চায়নার সঙ্গে আপনারা 3টে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করেছেন। এই সম্পর্কে আমরা যখন জানতে চাই তখন আপনারা আমাদেরকে ভুল তথ্য দিয়েছেন, যেটা অমার্জনীয় অপরাধ। ইউএসকে ভুল তথ্য দেওয়া হচ্ছে অমার্জনীয় অপরাধ, যেটা ক্ষমাহীন চোখে দেখছে ওয়াশিংটন। এখন এখানে চায়না ঢাকা যে সম্পর্ক, সেই সম্পর্কটা এই 3টে চুক্তির মধ্যে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এবং চায়না সম্পর্ক, ঢাকা সম্পর্কে কি কি বলছেন ওরা, সেটাও আমি পরে আপনাদের বলছি। কি কি দিয়েছে? আপনারা বলেছিলেন যে এগুলো আগের সরকার করে গেছিল, আপনারা কিছু করেননি, কিন্তু কথাটা সর্বৈব মিথ্যে। এই সমস্ত এমইউ আপনার সরকার করেছে এবং আমাদের হাতে তার সমস্ত তথ্য প্রমাণ আছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যখন আমরা ব্যবস্থা নেব, এই তথ্য প্রমাণগুলো তখন আমরা পেশ করব। তার মধ্যে কি আছে? স্ট্র্যাটেজিক্যাল কৌশল, স্ট্র্যাটেজিক্যাল কৌশল, যে অবাধ বিচরণের সুবিধা আপনারা করে দিয়েছেন এই স্ট্র্যাটেজিক্যাল কৌশলে, তার ফলে চায়না ওখানে স্বাধীনভাবে তার স্ট্র্যাটেজি সাজাচ্ছে, যেটা ভারত এবং ওয়াশিংটন কেউই সরল ভাষায় দেখছে না এবং কূটনৈতিক ভাষায় এটাকে বলে অমার্জনীয় অপরাধ। বেজিংকে 3টি সামরিক স্থাপনা, 3 নম্বর, বেজিংকে 3টি সামরিক স্থাপনা স্বয়ংক্রিয় যন্ত্রপাতি স্থাপনের জন্য চুক্তি করেছেন এবং সহযোগিতা করেছেন, যা ভারত এবং ওয়াশিংটনের ইন্দো প্যাসিফিক যে আপনার নীতি আছে, সেই নীতির পরিপন্থী। এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। দিল্লি ওয়াশিংটন দ্রুত এই জায়গা থেকে ঢাকা সরে আসুক, এটি চায়, এবং চায় সেটা দৃঢ়ভাবে চায় বলে ব্যাখ্যা করা হয়েছে।